শীষ, তারাই হচ্ছে আমাদের কাছে সবচেয়ে মূল্যবান সম্পদ ও বাংলাদেশের ভবিষ্যৎ। আমরা বলি না যে তরুণরাই বাংলাদেশের ভবিষ্যৎ, সুতরাং আপনারাই আমাদের কাছে, তারা হচ্ছে আমাদের এই যুব সমাজ, এই তরুণ সম্প্রদায়। তাদের সংখ্যা সারা দেশে প্রায় 6 কোটি। আমাদের দেশের জনসংখ্যা প্রায় 6 কোটি, তার মানে হচ্ছে 2/3, 3 ভাগের 1 ভাগ জনসংখ্যা হচ্ছে তরুণ এবং যুব সমাজ। আরেকটা তথ্য দিই যে বাংলাদেশে জনসংখ্যা, এটা হচ্ছে পরিসংখ্যানগত ভাষা, পরিসংখ্যানে বলে এটা হলো কি বলে মধ্যমা বয়স। হ্যাঁ, তো মধ্যমা বয়স হচ্ছে 27 বা 27.1। হ্যাঁ, মিডিয়ান এজ। মিডিয়ান এজ কি গড় বয়স না, এটা আমরা যারা পরিসংখ্যান হিসাব করি সেটাকে বলে মিডিয়ান এজ। গড় বয়স হচ্ছে 27, অর্থাৎ 27 বছর হচ্ছে এটা মিডিয়ান এজ। তো মিডিয়ান এজ 27 বছরের নিচে হচ্ছে আমাদের ম্যাক্সিমাম জনসংখ্যা, অর্থাৎ অর্ধেক। আমাদের যদি 18 কোটি জনসংখ্যা হয়, 9 কোটি হচ্ছে 27 বছর বা তার নিচে, আর 9 কোটি হচ্ছে 27 বছর বা তার উপরে। সুতরাং চিন্তা করে যে আমাদের দেশের একটা বড় জনসংখ্যা হচ্ছে যারা ইয়াং পিপল, মানে যুব সমাজ বা তরুণ সমাজ। তারা কিন্তু এখন এটা অনেক দেশে, সারা দুনিয়াতে দেশ আছে কতগুলো, প্রায় 200টি দেশ আছে। তো 200 দেশের মধ্যে খুব কম দেশে আছে যে আমার জনসংখ্যা 3 ভাগের 1 ভাগ হচ্ছে কর্মক্ষম, তাদের বয়স 18 থেকে 65। তো এই কর্মক্ষম 6 কোটি জনসংখ্যা পৃথিবীর অনেক দেশেই নেই, পুরো জনসংখ্যাই নেই আছে। এই যে আমাদের আশেপাশে দেখে এই মিয়ানমার, এটা কিন্তু আছে, মিয়ানমারের জনসংখ্যা অনেক কম, 2-3 কোটি পুরো জনসংখ্যা। তারপরে আমাদের আশেপাশে যে দেশ আছে মালয়েশিয়া, আমরা নাকি মালয়েশিয়া আছে, মালয়েশিয়ার জনসংখ্যা অনেক কম। আপনি দেখেন মধ্য এশিয়াতে কতগুলো দেশ আছে, যেমন কাজাখস্তান একটা দেশ আছে, সাবেক রাশিয়া একটা অংশ। কাজাখস্তান আমাদের বাংলাদেশের 50টা সমান হবে, এত বড় একটা দেশ। সেই কাজাখস্তানের জনসংখ্যা 1 কোটি নাই, কয়েক লক্ষ জনসংখ্যা। তো সেই জন্য আমি যেটা বোঝানোর জন্য বলছি যে জনসংখ্যা থাকলেই হবে, এই জনসংখ্যার মধ্যে এই জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরিত যদি আমরা না করতে পারি, তাহলে আসলে তারা কি হবে, আমাদের জন্য বোঝা হয়ে যাবে। তা আপনারা যারা আমার সামনে আছেন আজকে, এই যে তরুণ সমাজ, এই যে এখানে আমরা প্রায় 100 জনের বেশি বসেছি, আপনাদের নিয়ে কিন্তু আমাদের এই যুব ক্রীড়া মন্ত্রণালয়ের কাজ, এবং আপনাদেরকে ভবিষ্যৎ স্বপ্ন দেখানো, এবং আপনারা কিভাবে আত্মকর্মসংস্থান সৃষ্টি করতে পারেন, কিভাবে উদ্যোগী হয়ে নিজস্ব চাকরি না খুঁজে নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠা করতে পারেন, সেই জন্য কিন্তু আমরা দক্ষতা উন্নয়ন বিষয়ে যে প্রশিক্ষণ, আমাদের যুব উন্নয়ন অধিদপ্তর, আমাদের যে যুব প্রশিক্ষণ কেন্দ্র, আমরা কিন্তু এইগুলা এই প্রচেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি। তো এখন এই যে বিশাল জনসংখ্যা, আমি যেটা বলার পরিসংখ্যান নিলাম যে আমাদের দেশে কর্মক্ষম জনসংখ্যা বলছি শুধু 18 থেকে 35 এই বয়সের কর্মক্ষম জনসংখ্যা, যারা এই যে বিভিন্ন স্কুল কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়ছে বা পড়ছে না, যাই হোক, তাদের পরিমাণে যে 2/3 তারা, তাদেরকে বলা হয় যে এটা আমাদের একটা জনভিত্তিক লভ্যাংশ আমরা গ্রহণ করেছি, ইংরেজিতে বলে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ড পৃথিবীর অনেক দেশেই নাই, যেটা আমরা এই মুহূর্তে এনজয় করছি। এইটা আবার নির্দিষ্ট একটা সময় আছে, তবে 2040 সালের পরে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড আমাদের থাকবে। সুতরাং এই কর্মক্ষম জনসংখ্যাকে এখনই আমাদের কাজে লাগানোর সুযোগ। আমরা জানি যে আমাদের এই জনসংখ্যার একটা বিশাল অংশ বিদেশে চলে যায়, এবং বিদেশে যে তারা কিন্তু আমাদের দেশে টাকা পাঠাচ্ছে, আমাদের রেমিটেন্স পাঠাচ্ছে, আমাদের অর্থনীতিকে সমৃদ্ধ, তারা কষ্ট করছে বিদেশে, এবং বিদেশে যাওয়াকে আমি নিরুৎসাহিত করছি না, কিন্তু বিদেশে যেতে হলেও আপনার একটা নির্দিষ্ট বিষয়ে দক্ষতা দরকার। আর নাহলে কি করতে হয়, বিদেশে অনেক কষ্ট করতে হয়, অনেক পরিবার এই শ্রমিকের কাজ করা, শ্রমিকের কাজ ছিল করছে, কিন্তু এটা কষ্টের কাজ। এখানে ইনকাম আছে, কিন্তু অনেক বেশি পরিশ্রম করতে হয়, অনেক বেশি জীবনের রিস্ক আছে, এবং সেই ক্ষেত্রে সব কাজ হ্যাজার্ডাস কাজ আছে, ঝুঁকিপূর্ণ কাজ করতে হয়।
আমরা আপনারা হয়তো দেখে থাকেন যে আমাদের বিদেশে যারা আমার ভাইয়েরা আছে বোনেরা আছে তারা কিন্তু মালয়েশিয়া বলি বা আমরা যেসব মিডল ইস্টের দেশে যাই একটা বড় কনস্ট্রাকশন কাজের সাথে জড়িত। বাংলাদেশে কিন্তু কিছু করে না, যেমন দেশে ছিল বাপেরটা খেয়েছে, আড্ডা মেরেছে করে বসে, দোকান নষ্ট করছে, রাতে করে বাড়ি ফিরছে, কিন্তু বাবা মা জমি বিক্রি করে বিদেশে চলে গেছে, বিদেশে গিয়ে ওইখানে কিন্তু অনেক কষ্ট করছে। তখন বাস্তব রিয়েলিটি বাস্তবতাটা বোঝা যায়। এই জন্য আমি যে জন্য বলছি এই বিষয়টা যে বিদেশে যাওয়ার অপশন আছে, কিন্তু আপনি যদি দক্ষ হয়ে বিদেশে যান তখন কিন্তু আপনি অনেক লাইফ যোগ করতে পারবেন হ্যাজার্ডাস কাজে বা ঝুঁকিপূর্ণ কাজে, কষ্টকর কাজে যাওয়ার দরকার হবে। সুতরাং সেই জন্য আমাদের দক্ষতা দরকার। সেকেন্ড হলো যে আপনি যদি আমাদের যে বিশাল জনসংখ্যা আমি বললাম প্রতি বছর 6 কোটি, মানে আমাদের এই যে জনসংখ্যা, এই 6 কোটি জনসংখ্যা সবাই কিন্তু সরকার চাকরি দিতে পারবে না, পারবে। সরকারি পর্যায়ে সর্বোচ্চ সরকারি বেসরকারি পর্যায়ে প্রতি বছর মাত্র 10 থেকে 15 লক্ষ চাকরি সুযোগ, 10 থেকে 15 লক্ষ ফর্মাল সেক্টর বলছে, ফর্মাল সেক্টরে 10 থেকে 15 লক্ষ লোক চাকরি পায়। তাহলে বাকি এই যে অসংখ্য যুবক আমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা কলেজ থেকে ডিগ্রি করে বের হচ্ছে, তারা হয়তো ইন্টারমিডিয়েট, কেউ ডিগ্রি পাস, কেউ অনার্স পাস, মাস্টার্স পাস, তাদের কিন্তু কাজের কোনো ক্ষেত্র নাই। তাহলে কাজের ক্ষেত্র সৃষ্টি করতে হলে কি করতে হবে? আমাদের বিকল্প হলো যে আমাদের উদ্যোক্তা সৃষ্টি করা। হ্যাঁ, আমাদের বর্তমান যে অন্তর্বর্তী সরকারের প্রধান প্রফেসর মোহাম্মদ ইউনূস, উনি সবসময় বলেন যে আমাদের যাদের দুটা হাত আছে এবং যাদের একটা সক্রিয় মাথা আছে, হ্যাঁ, সেই দুইটাকে যদি আমরা কাজে লাগাই তাহলে কিন্তু আমাদের ওই চাকরির পিছনে ছুটার কোনো দরকার নেই। এবং চাকরির পিছনে ছুটে আমরা যে সময় নষ্ট করি, সেই সময়টাকে যদি আমি ওই আমার বেসিক যে স্টাডি এডুকেশনের পর যদি আমি নিজের কিছু করার চেষ্টা করি তাহলে অনেক বেশি এটা সফল হওয়ার সম্ভাবনা থাকে। এবং উদ্যোক্তা আমার একটা নির্দিষ্ট বয়স আছে, এখন আমাদের যদি আমার বয়স প্রায় 50, আমাদের যদি বলেন যে আমি উদ্যোক্তা হব, কিন্তু আমার এখন আর উদ্যোক্তা হওয়ার সময় আমার কিন্তু আপনারা যারা তরুণ সমাজ, আপনারা কিন্তু তরুণরা সমাজে অনেক উৎসাহে কাজ করতে পারে, কিন্তু সেটা বয়স করা হয়। সুতরাং আজকে যে প্রশিক্ষণগুলো হচ্ছে আমাদের বিশেষ করে যে যুব উন্নয়ন অধিদপ্তর বিভিন্ন ট্রেনে যে প্রশিক্ষণগুলো হচ্ছে, সেই প্রশিক্ষণগুলো প্রত্যেকটাই কিন্তু আপনার এই নিজস্ব দক্ষতা বৃদ্ধি করে। আজকে যারা এখানে হাঁস মুরগি বা এই যে মৎস্য এবং পশুপালনের কাজ করতে দেখেন, আমাদের এই মুহূর্তে আপনার মাছের দিক থেকে এইটা সামগ্রিক এরিয়া, কোস্টাল এরিয়া, এখানে কি মৎস্য চাষ করে কিনা আমি জানি না, হয় মৎস্য চাষ হয়, কি ধরনের মাছ চাষ করে? পাঙ্গাস, তেলাপিয়া। তাহলে মৎস্য চাষ সারা দেশে এখন ব্যাপকভাবে বিস্তৃত হয়েছে যে আমরা কিন্তু মাছ বিদেশ থেকে আমদানি করি। এই একটা জিনিস, মাছ কিন্তু আমাদের আমদানি করি। তাহলে এটা কিভাবে হলো? এটা কিন্তু একটা ব্যাপক বিপ্লব হয়েছে। এবং এই যুব উন্নয়ন অধিদপ্তরের যে প্রশিক্ষণ কেন্দ্রগুলো সারা দেশে ছড়িয়ে আছে, এখানে কিন্তু একটা প্রচন্ড ভূমিকা কিন্তু পালন করেছে। এই যে প্রশিক্ষণ দিয়ে সারা দেশেই, আমার এলাকা ধরেন আমার বাড়ি বসে আমার আশেপাশে আমি দেখেছি প্রচুর যুবক যারা নিজেরা প্রতিষ্ঠিত হয়ে গেছে মৎস্য চাষ করে, শুধু মাছ চাষ করে, এই শিং মাছ, তারপরে হচ্ছে তেলাপিয়া মাছ, পাঙ্গাস মাছ বা পাবদা মাছ, এগুলো চাষ করে, মিক্স মাছ। এবং আমি তাদের সাথে দু একজনের সাথে কথা বলেছি যে তারা কিভাবে শুরু করেছে। তাদের অনেকেই যুব উন্নয়নের প্রশিক্ষণ নিয়েছে, প্রশিক্ষণ নিয়ে মৎস্য চাষ করে হয়তো একটা একটু লিজ নিয়েছে, নিজের জায়গা নেই কিন্তু লিজ নিয়েছে, লিজ নিয়ে তারা এইভাবে আস্তে করতে করতে বড় বড় জায়গায় হয়ে গেছে। এবং আমার এলাকায় অনেকেই এখন বেশ পয়সাওয়ালা হয়ে গেছে এই মৎস্য চাষ। এটা কিন্তু একটা মৎস্য। সেকেন্ড হলো এখানে কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে উদ্যোগটা যদি হয় তাহলে কিন্তু আয়ের কোনো সীমা নাই। এখন আপনি ধরেন উচ্চ মাধ্যমিক পাস করেন বা ডিগ্রি পাস করেন, অনার্স পাস করেন, মাস্টার্স করলেন কোনো একটা কক্সবাজার সরকারি কলেজে, এখানে তো আর খুব সাইন্টিফিক কোনো পড়াশোনা হয় না, খুব কোনো রকমভাবে আপনি পাস করে একটা ডিগ্রি পাইলেন, মাস্টার ডিগ্রি সমাজকর্ম কোনো একটা সাবজেক্ট। তো এই সাবজেক্টে মাস্টার্স করে আপনার কি অপরচুনিটি আছে? আপনি হয়তো বিসিএস দিতে পারেন, বিসিএস যেহেতু ওপেন করে দিয়ে আপনি শিখতে পারবেন, কিন্তু এটা খুবই কঠিন। আপনি এটা কক্সবাজারে থেকে আপনার যে ওরিয়েন্টেশন হয়েছে বিসিএস পাস করা আপনার জন্য সুপ্রসারী, কিন্তু আপনার সম্ভাবনা আছে, আমি সম্ভাবনার কথা না বলছি।
তো এটা একটা অপশন। দ্বিতীয় হলো যে আপনি সরকারি বিভিন্ন চাকরিতে জয়েন করতে অ্যাপ্লিকেশন করতে পারবেন, কিন্তু খুবই প্রতিযোগিতাপূর্ণ। একটা পদের লিস্টে 400-500 জন অ্যাপ্লিকেশন করে। তারপরে যদি এটা ফেয়ার হয়, ফেয়ার হইতে হয়, তাহলে আপনার সম্ভাবনা কি ওই 500 জন একজন। কিন্তু আপনি যদি উদ্যোক্তা হন, ধরেন আপনি মৎস্য, আমি যেটা বলছিলাম যে মৎস্য চাষে আপনি প্রশিক্ষণ নিয়েছেন, একটা ছোট পুকুর নিয়ে মৎস্য চাষ শুরু করবেন, তাহলে এখানে আপনার সম্ভাবনা কত? 100-100। ঠিক আছে, মানে আপনি মৎস্য চাষ করলে আপনি যদি সায়েন্টিফিক ওয়েতে করেন, যেসব নিয়ম কানুন আছে সেগুলো যদি ফলো করেন, তাহলে আপনার মানে সম্ভাবনা, মানে লাভের সম্ভাবনা 100%। সেখানে জৈব দুর্যোগ আছে, সেখানে বিভিন্ন ধরনের মাছের ডিজিজ থাকে, বিভিন্ন ধরনের মহামারী থাকে, সেগুলো আছে। সেগুলো হচ্ছে যে রিস্ক একটা সারা দুনিয়া আছে, কোথাও নাই। আপনি যে 10 বছর নষ্ট করছেন চাকরি খুঁজে, বাপের টাকা নষ্ট করছেন, জমি করে বিক্রি করে দিচ্ছেন, আপনি ডিপেন্ডেন্ট হয়েছিলেন, কিছু করতে পারেন না, নিজের মধ্যে হতাশা সৃষ্টি করছেন, সেটা হচ্ছে ভালো হচ্ছে উদ্যোক্তা হওয়া। পাশ করার পাশাপাশি বা পড়াশোনার পাশাপাশি কিন্তু উদ্যোক্তা হওয়ার সুযোগ আছে। আপনি সিম্পল একটা ডিগ্রি করছেন, ঠিক আছে, কলেজে পড়াশোনা করছেন, করার পাশাপাশি আবার আপনি কিন্তু উদ্যোক্তা করতে পারেন। কিছু সফল উদ্যোক্তা আছে আমাদের দেশে, আমাদের যুব উন্নয়ন অধিদপ্তরেরই ব্যবস্থা যারা আছে বা বিভিন্ন অঞ্চলে আছে, তারা তাদের উদাহরণগুলো নিয়েও কিন্তু আপনি করতে পারবেন, মানে দেখতে পারবেন। আপনারা যারা মোবাইল চালান, প্রতিদিন যে মোবাইলে বিভিন্ন ধরনের বিষয় দেখেন, নাটক, সিনেমা, বিষয় দেখেন, এর পাশাপাশি এই বিষয়গুলো একটু দেখেন যে উদ্যোক্তা হওয়ার জন্য কী করা যায়, সকল উদ্যোক্তা কারা, কীভাবে হয়েছে। কিন্তু কেউ কিন্তু রাতারাতি এত সফল একটা অবস্থায় চলে আসে না। এই জিরো থেকে শুরু করে সবাই, জিরো থেকে শুরু করতে করতে কিন্তু সবাই সবাই হিরোতে পরিণত হয়। অর্থাৎ জিরো থেকে হিরো হওয়ার পিছনে সিনেমার বিষয় না, এটা বাস্তব জীবনের অভিজ্ঞতা দেখবে, মানুষের তার যে নিজস্ব যে গল্প, সেগুলো একটু আপনি অ্যানালাইসিস। আমি নিজেও কিন্তু যারা বিশ্বের বিভিন্ন বিখ্যাত ব্যক্তি, তাদের কথাবার্তা শুনি বিভিন্ন সময় বসে বসে। ইউটিউবে আছে, ফেসবুকে আছে, বিভিন্ন, এখন তো সোর্সের অভাব নাই, ইন্টারনেট খুললেই সারা দুনিয়া আমার কাছে অবহিত, সারা দুনিয়ায় আমার অভাব অ্যাক্সেস, আমি যে কোনো জায়গায় প্রবেশ করতে পারি। ঠিক আছে, ভালো কিছু নেওয়ার জন্য অনেক অপশন আছে, অনেক অপশন আছে। সুতরাং হতাশা কখনোই আনা যাবে না। যুব সমাজ যারা আছে, আমি জানি যে এখানে অনেক ধরনের খারাপ দিক আছে, পাশ করার পরে চাকরি নাই, এই একটা হতাশা, বা আপনার অভাব সেটা একটা হতাশা, বিভিন্ন ধরনের হতাশা আছে। কিন্তু এই হতাশাটাকে কাটিয়ে এবং হতাশার জন্য যাতে আমরা নেশার দিকে না যাই, সেখানে নেশার অবহেলিত অপশন এই কক্সবাজারে আমি জানি যে সব কিছু খুব সহজ হতো, সেইটা যেন আমরা না যাই। এবং আমরা জানি আমাদের 90% মুসলমানের দেশে বা 99% মুসলমানের দেশে আমাদের ধর্ম কিন্তু কোনো নেশা প্রয়োগ করে না। সুতরাং আমরা ধর্মীয় বিষয়টা যদি বিবেচনা করি, ধর্মগতভাবে কিন্তু আমরা কোনো খারাপ কাজের সাথে জড়িত হতে পারি, এটা আমাদের ধর্মের নিষিদ্ধ আছে। সুতরাং আমরা ধর্মের বিষয়টা মেনে নিয়েও যদি চলি, তাহলে দেখবেন যে আমরা সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। আল্লাহ কিন্তু বলেছেন যে তোমরা নিরাশ হইও না, তোমরা নিরাশ হইও না যদি মুমিন হও। মুমিন মানে এই নয় যে আপনাকে টুপি দাঁড়িয়ে করেই মুমিন হতে হবে। মুমিন কি? মুমিন হচ্ছে আপনার ঈমান আছে কিনা। হ্যাঁ, আপনি ঈমানদার কিনা, আপনার ঈমান আছে, আপনি আল্লাহকে বিশ্বাস করেন, আপনি কলিমাতে বিশ্বাস করেন, পরকালে বিশ্বাস করেন, এই তো ঈমান। তো ঈমান আছে, আপনি মুমিন। কারণ মুমিন যদি হোক, নিরাশ হইও না, ধৈর্য হারাবেন, ধৈর্য ছাড়া আসলে কোনো কিছু অর্জন করা সম্ভব না। এবং ধৈর্যের জন্য আপনাকে সময় দিতে, আপনি আজ থেকে প্রশিক্ষণ এখান থেকে গ্রহণ করছেন, এইটা একটা স্টার্ট, মানে আপনাকে শুরু করিয়ে দেওয়া, আপনাকে পরিচিত করিয়ে দেওয়া। এই প্রশিক্ষণে যে আপনাকে আর সব কিছু শিখিয়ে দিতে পারবে না, 3 মাসের প্রশিক্ষণ, এই প্রশিক্ষণ আপনাকে একটা পথ দেখিয়ে দিয়েছে যে আপনার সামনে এই পথগুলো, এই যদি আপনি অবলম্বন করেন, তাহলে আপনার জন্য ভবিষ্যৎ উজ্জ্বল। একই সাথে হাঁস মুরগি করলে হাঁস মুরগি গবাদি পশু, আমাদের দেশে এই দুটো বিষয় কিন্তু আমরা সবাই সচেতন। কীভাবে হয়েছে? এই আমাদের তরুণ যুব সমাজ উদ্যোক্তা হিসেবে কাজ করছে বলেই কিন্তু আমাদের মুরগি কিন্তু বিদেশ থেকে আমদানি করতে হয় না, মুরগি কিন্তু বিদেশ থেকে আমদানি, মাছ বিদেশ থেকে আমদানি করতে হয় না, দুধ বিদেশ থেকে আমদানি করতে হয় না। আমাদের প্রচুর খামার সৃষ্টি হয়েছে সারা দেশে। এখন ইন্ডিয়া থেকে গরু আসা হোক, গরু কিন্তু আমাদের আমদানি করতে হয় না। আমাদের দেশের কৃষকরা এখন প্রতিটা গ্রামে দেখবে যে খামারও লাগে না, প্রত্যেকে, আমি তো গ্রামে গ্রামে যাই, আমার বাড়িতে
গ্রামে বড় হয়েছে, এখনো আমি মাসে বা 2 মাসে একবার গ্রামে যাওয়ার চেষ্টা করি, এবং গ্রামে গেলে আমি অবজার্ভ করার চেষ্টা করি আমার প্রতিবেশীরা কেমন আছে। আমার প্রতিবেশীরা সবাই তো বড় যারা আছে প্রতিবেশী, তারা কিন্তু সবাই দেখি যে তার 15টা 20টা মুরগি আছে, একটা পুকুর আছে ছোট, হয়তো বা কমার্শিয়াল হইতে না, কিন্তু একটা পুকুর আছে, এখানে যে মাছ চাষ হয় সেটা নিজে। সেকেন্ড হলো তার 5টা 7টা গরু আছে, 5টা 7টা গরু তাজা করছে, এটা এদের সামনে এই চাষ করি। এক বছরে একটা গরুর পিছনে হয়তো তার খরচ হচ্ছে 1 লাখ টাকা, সে এটা বিক্রি করছে 2 লাখ। তো এই যে ইনকামের একটা সুযোগ। একই সাথে যারা দুধ উৎপাদন করে, সেই দুধ উৎপাদনের কিন্তু একটা হিউজ ডিমান্ড। গ্রামে এখন দুধের দাম 80 টাকা, এখানে কত আমি জানি না, কারণ গ্রামে গরুর খাঁটি কিন্তু 80 টাকা করে, এখানে 120 টাকা। চিন্তা করেন, তাহলে একটা গাড়ি দিনে 30 থেকে 40-50 লিটার করতে, হ্যাঁ। সুতরাং এই যে গরু যদি আপনি পালেন, কষ্ট করতে হবে। আপনি এই গরু পালতে কিন্তু কি করে আছে, গরুর বাছুর হয়, সেই বাছুরটা একটা সম্পদ। সেকেন্ডারি যে আপনি দুধ বেচতে 6 মাস 1 বছর ধরে গাভীর দুধ বিক্রি করলেন, এবং একটা গাভী কিন্তু দীর্ঘদিন ধরে একবার 3বার 4বার 5বার করে দিত। এই গরুর খামারের কিন্তু একটা অত্যন্ত লাভ। আবার গরুর যে এলি বাছুর যেটা হতো বা সেটাকে কিন্তু আপনি মোজাদাজা করে সেটা মার্কেটে বিক্রি করতে পারছেন সার হিসেবে, এটা জীবন বাড়িতে কাজে লাগে। সেকেন্ড হলো যেটা বকনা বাছুর হলো, সে কিন্তু আবার দুধ দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে, তার থেকে কিন্তু আবার তার বাচ্চা। সুতরাং এই গরুর খামারও কিন্তু একটা দীর্ঘমেয়াদী আমাদের যে লাভ এবং লাভের দেওয়ার সুযোগ সৃষ্টি করতে পারে গরুর খামার। সেকেন্ড হলো গরুর খামার থেকে আবার যে বায়োগ্যাস প্লান্ট তৈরি করা। আমাদের দেশে জ্বালানির চাহিদা খুব বেশি, আমাদের জ্বালানি ক্রাইসিস আছে। এখন যে দেখেন যে গ্রামে কিন্তু মানুষ খড়ি লাকড়ি ইউজ করে না, ঠিক না? লাকড়ি দিয়ে তো যারা বোনেরা আছেন এখন সবাই কি করে, গ্যাস সিলিন্ডার কিনে। গ্যাস সিলিন্ডারের দাম বাড়ছে, আপনার আয়ের একটা বড় অংশ গ্যাস সিলিন্ডারের পিছনে চলে যাচ্ছে। তো আপনি যদি বায়োগ্যাস প্ল্যান্টের জন্য কিন্তু আমাদের যুব উন্নয়ন অধিদপ্তর থেকে নির্দিষ্ট প্রকল্প আছে, সেই প্রকল্প থেকে প্রশিক্ষণ দেওয়া হয় বায়োগ্যাসের। আপনি এখন কারণ এই গবাদি পশুর প্রশিক্ষণ করছেন, পরবর্তীতে আপনি বায়োগ্যাসটা কিভাবে স্থাপন করবেন। এই যে গরুর গোবর থেকে যে আমাদের গোবরটা আসে, গোবর দিয়ে কিন্তু আপনি যদি 5টা 7টা গরু থেকে সেখান থেকে কিন্তু আপনি একটা বায়োগ্যাস প্লান্ট স্থাপন করতে পারবেন। এবং এই বায়োগ্যাস প্লান্ট স্থাপন করার জন্য কিন্তু আমরা ঋণও দিই, সহজশক্তি ঋণ, বিনামূল্যে ঋণ। সুতরাং অনেক অপরচুনিটি কিন্তু সরকারের আছে, সেগুলো খুঁজে বের করতে হবে যে অপরচুনিটিগুলো কোথায় কোথায় আছে, সেগুলো কীভাবে আমার নিজের দক্ষতা উন্নয়নের জন্য, আমার আত্মকর্মসংস্থান সংস্থান সৃষ্টির জন্য আমি কাজে লাগাতে পারি। এই ধরনের তো আমরা কি করবো, তাহলে আমরা যারা প্রশিক্ষণ নিচ্ছি, প্রশিক্ষণ নেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটা যে আমরা নিজেরা নিজেদের কর্মসংস্থান সৃষ্টি করবো, নিজেই কিছু করার চেষ্টা করবো। এবং ব্যাংকগুলো কিন্তু ব্যাংকের ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা আছে, আমি জানি যে অনেক ব্যাংক ওই গ্যারান্টি ছাড়া তারা লোন দিতে চায় না। সেইগুলো কীভাবে সহজ করা যায়, সেই জন্য আমরা যুব ক্রীড়া মন্ত্রণালয় আমরা একটা যুব উদ্যোক্তা নীতিমালা করছি, যুব উদ্যোক্তা নীতিমালা। এই নীতিমালাটা করলে যেটা হবে, নীতিমালা হবে এবং এর সাথে একটা অ্যাকশন প্ল্যান হবে। অ্যাকশন প্ল্যানের দিকেই বলা থাকবে যে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে যারা প্রশিক্ষণ পাবে তারা এখন যারা অলরেডি প্রশিক্ষণ পাচ্ছে তারা এবং ভবিষ্যতে যারা প্রশিক্ষণ পাবে তাদের জন্য সুনির্দিষ্ট কিছু অ্যাকশন প্ল্যান থাকবে। তাদেরকে কিভাবে আমরা এখন যেটা করি যে আমরা হয়তো আপনাকে প্রশিক্ষণ দিয়ে ছেড়ে দিচ্ছি, আপনি যে কি করছেন না সেটার সাথে আমাদের লিঙ্ক নাই। আমি কিন্তু আর আপনাকে খোঁজ দিতে যাচ্ছি না বা খোঁজ নেওয়ার সুযোগ নাই যে আপনি যে আমার এখান থেকে 3 মাসের একটা ট্রেনিং নেওয়ার পরে আপনি কি করেছেন, আপনি কি আত্মকর্মসংস্থান সৃষ্টি করেছেন, সেলফ এমপ্লয়েড হয়েছেন তো ঘর নাই, সেই বিষয়টা কিন্তু আমি মনিটর করি না বা মনিটর করার আমার অপশন নেই। তো আমরা পরবর্তীতে যে উদ্যোগটা নিচ্ছি, উদ্যোগটা নীতিমালার মাধ্যমে অ্যাকশন প্ল্যানের মাধ্যমে আমাদের কিন্তু এখানে আমার এখান থেকে কক্সবাজার থেকে এই বছর 100 জন প্রশিক্ষণ নিয়েছে, তারা দেখতে কয়েকজন কর্মসংস্থান সৃষ্টি করেছে, সেই টেকনিক মেকানিজমটা আমাদের মধ্যে থাকে। সেটার একটা ডেটাবেস আমরা ডেভেলপ করবো, সেই বিষয়গুলো কিন্তু সুনির্দিষ্টভাবে আমরা করে দিই। এবং একই সাথে হচ্ছে যে আত্মকর্মসংস্থান সৃষ্টি করার জন্য আমরা জেলায় একটা আত্মকর্মসংস্থান বা যুব উদ্যোক্তা হাব তৈরি করবো, সেটার অপশন নিতে গেছে। সেই হাবটা কীভাবে হবে, সেখানে যে আপনি
ওইখান থেকে একটা অনস্টপ সার্ভিস দেওয়া হবে, যে একটা ব্যবসা শুরু করার জন্য অনেক বিষয় লাগে। এখন আমরা হয়তো আজকে প্রশিক্ষণ দিচ্ছি, কিন্তু ব্যবসা শুরু করার জন্য অ্যাপ্রুভাল, লাইসেন্স, বিভিন্ন ধরনের বিষয় আছে। সেই বিষয়গুলো সম্পর্কে আপনার ন-হাম নাই, আপনি জানেন না। সেই বিষয়গুলো কীভাবে জানা যায় এবং সেই কাজগুলো আমাদের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে কীভাবে সহজ করে দেওয়া যায় এবং সেখানে কীভাবে আপনাকে ননস্টপ একটা সেন্টার থেকে সাপোর্ট দেওয়া যায়, সেই বিষয়গুলো কিন্তু আমাদের এই নতুন নীতিমালায় আমরা এবং আমাদের যেহেতু আমরা বলছি যে আমাদের বর্তমান অন্তর্বর্তী সরকার যেহেতু উদ্যোক্তা উন্নয়নের জন্য সুনির্দিষ্টভাবে গুরুত্ব দিয়েছে, সেই লক্ষ্যে কিন্তু এই উদ্যোক্তা উন্নয়ন নীতিমালাটা আমাদের তৈরি। এবং এই উদ্যোক্তা উন্নয়ন নীতিমালা আপনাদের সাথে যে লিঙ্কেজ আমরা সাহায্য করবো এবং আপনাদেরকে আরও ফার্দার ট্রেনিং দেওয়ার পরে আরও কীভাবে আপনাদেরকে উদ্যোক্তা হওয়ার জন্য নার্চার করা যায় সেই সুযোগটা আমাদের ব্যাপক আকারে ভবিষ্যৎ। তো এই হলো একটা বিষয়। তাহলে আমরা যারাই আজকে প্রশিক্ষণ নিয়েছি তাদের মধ্যে একটা কমিটমেন্ট থাকবে যে আমরা উদ্যোক্তা হিসেবে নিজেকে করবো কি আমরা। হ্যাঁ, কি মনে হচ্ছে যে কি কতদিন হলো আপনাদের? 3 মাস শেষ, প্রায় 2 মাস 13 দিন। তার মানে হচ্ছে যে ম্যাক্সিমাম কোর্সের প্রায় ম্যাক্সিমাম অংশ শেষ হয়ে গেছে। তো এই পর্যন্ত যা পড়ানো হয়েছে বা ক্লাস নেওয়া হয়েছে, কি মনে হয়েছে যে এগুলা বাস্তব জীবনে কাজে লাগবে? কি মনে হয়? ওই আজকে বলতেছে কাজে লাগবে কিনা? আমার পিছনে যারা মানে শেষে যারা আছে, আমার সামনে, আমার পিছনে না, আমার সামনে যারা আছেন কম্পিউটার যারা ট্রেনিং নিচ্ছে, তারা কি মনে করেন আপনাদের কি এটা কাজে লাগবে? সুতরাং আমাদের কাজ হচ্ছে, আমরা শুরুতেই বলেছি, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং যুব উন্নয়ন অধিদপ্তরের কাজই হচ্ছে এই তরুণদের নিয়ে, এই যে যারা আমাদের স্বপ্নবাজ তরুণ বা আমরা তাদের মধ্যে আমরা স্বপ্ন ছড়িয়ে দিতে চাই, এই স্বপ্ন ছড়িয়ে দেওয়াই আমাদের কাজ। সুতরাং সেই জন্যই কিন্তু এই দক্ষতা, বিভিন্ন ধরনের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ। আমরা বলি যে যুব উন্নয়ন অধিদপ্তরের একটা স্লোগান আছে, কর্মই জীবন। হ্যাঁ, কর্মই জীবন, মানে ওয়ার্ক ইজ লাইফ। মানে কর্ম ছাড়া আসলে বসে খাবার কোনো সুযোগ নাই, সারা দুনিয়াতে কোথাও নাই। যে একজন কাজ করবে পরিবারের 5 জন মিলে খাবো, এই সারা দুনিয়ায় কোথাও নাই। এই কনসেপ্ট থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। তো কাজ কারা করবে না? কাজ করবে না হচ্ছে আমার বাবা মা, যে হচ্ছে কাজের বয়স উঠে চলে গেছে, তার রিটায়ারমেন্ট বয়স হচ্ছে কর্মক্ষম না, সে আর কর্ম না, এখন শক্তি নেই, সে কাজ করবে না। সেকেন্ড হলো কে কাজ করবে না? বাচ্চারা, যার মানে এখন বয়স নেই, যার পড়াশোনা করা। আর বাকি ফ্যামিলিতে যারা আছে তাদের কোনো না কোনো কাজে যুক্ত হতে হবে, না হলে আসলে কোনো জায়গায় চলবে না। এটা আপনি মনে করেন যে উন্নত বিশ্বে, আমি উন্নত বিশ্বে জাপানে ছিলাম, 6 বছর পড়াশোনা করেছি, ওখানে পরিবারে যদি 3 জন থাকে, 3 জনই কিন্তু কাজ করে কোনো রকম, যার যা সুখ আছে, যার যা অবস্থা আছে, যার যা অবস্থা আছে, সে তার অবস্থা থেকে 3 জনই কাজ করছে। সুতরাং ওইটাই কিন্তু আরেকটা কথা বলি যে এই বিদেশে বিশ্ববিদ্যালয়ে পড়ার পাশাপাশি বয়স যখন একটা ছেলে 16 বা 17 বা 18 হয়ে যায়, তখন কিন্তু বাপ মার আর্থিক দায়িত্ব নেয়, বাপ মার দায়িত্ব নেয় নিজের। হ্যাঁ, আমার বিশ্ববিদ্যালয় আমি তো এই করেছি, যারা আন্ডারগ্রেড পড়াশোনা করতো, অনার্স, আমাদের অনার্স তাদের সাথে অনেকের সাথে আমার নিযুক্ত হয়েছে, পরিস্থিতি বা বন্ধুনিযুক্ত তাদের জিজ্ঞেস করতে, তারা সবাই নিজের টাকা কিভাবে ওইখানে চাকরি দর্শন আছে। তারা এই যে ক্লাসে করে সন্ধ্যায় বা রাতে একটা বিশেষ সময় পার্ট টাইম জব করে, পার্ট টাইম জব করলে ওইখানে একটা ভালো অ্যামাউন্ট পাওয়া যায়, সেটা দিয়ে তার টিউশন খরচ চলে, একই সাথে সে একটা ছোট্ট বাসা দিয়ে 12 মিনিটে থাকতে পারে, নিজে রান্না করে নিজে খেতে পারে। তো এই জন্য ওইখানে কিন্তু কাজে লাগবে। আমরা চেষ্টা করবো, আমাদের সময়ও ছিল না, আমরা হয়তো 12 বছর আগে বিশ্ববিদ্যালয়ে করেছি, তখন আমাদের অপশন ছিল একটাই, টিউশন করা। আমরা টিউশন করতাম, তখন 1000 টাকা অনেক ঢাকার কাছে নিতে পারা। তো সেটাও একটা বিষয়। আর টিউশনিতে আপনি এখন কিন্তু আমি যে শহরে থাকি অনেক ধরনের কাজের সুযোগ, ঠিক আছে। এই যে এখন আপনি কাজের পড়াশোনার পাশাপাশি মৎস্য চাষ করতে পারেন, হাঁস-মুরগি পালতে পারেন, অন্য বা এই যে কলার বাগান, কলা চাষ দেখছি এখন একটা বিরাট, অন্যান্য কৃষি, সবজির চাষ, হ্যাঁ, টমেটো চাষ বা এই ধরনের এই সবজি অনেক দাম আছে।
আমাদের অনেক এলাকা আছে, এটা ঢাকার চেয়ে আপনি সবজির দাম অনেক বেশি। তো সুতরাং সবচেয়ে কৃষিকাজের কিন্তু এখন অনেক অনেক বেশি সাহায্য, এবং আপনি যদি ঠিক মতো মার্কেটিং করতে পারেন তাহলে কিন্তু কৃষিকাজের থেকে অনেক বেশি আয় করা যায়, ব্যর্থ আছে কিন্তু আয় করা যায়। একই সাথে হচ্ছে যে আরেকটা করবেন, এর পাশাপাশি কম্পিউটার প্রশিক্ষণ দিবেন। কম্পিউটার কিন্তু ভালো করে জানতে হবে। কম্পিউটার এখানে আমাদের কিছু প্রশিক্ষণার্থী আছে যারা পিছনে বসতে, তাদের সাথে একটু আগে আমি কথা বলেছি 10-15 মিনিট। কম্পিউটার হচ্ছে এমন একটা টুল, হ্যাঁ, বা এমন একটা বস্তু, মানে এমন একটা যন্ত্র যেটা আপনাকে সারা দুনিয়ায় আপনার সুযোগ, আপনার যে অপরচুনিটি সেটাকে অবাহিত করে খোলা দুনিয়া আপনার কাছে। কম্পিউটারের সামনে বসে আপনার সামনে পৃথিবীটার মুখ হয়ে গেল, নো বাউন্ডারি, কোনো পাসপোর্ট ভিসা লাগে কিছু নাই, মানে আপনার সাথে সারা দুনিয়া খোলা। সুতরাং কম্পিউটার শিখে আপনি যদি কিছু স্পেসিফিক অ্যাপ্লিকেশন, বিশেষ করে গ্রাফিক ডিজাইন, হ্যাঁ, ফটোশপ, হ্যাঁ, ইলাস্ট্রেটর, এই কাজগুলো যদি আপনি পারেন, সারা দুনিয়াতে এখন আউটসোর্সিং করে মানুষ কিন্তু প্রচুর আয় করছে। তো আপনি এখন আপনার কাছে অপশন হচ্ছে, আপনি কি পাসপোর্ট ভিসা করে আদম ব্যাপারী করে করে লক্ষ লক্ষ টাকা নষ্ট করে বিদেশে যে কষ্টের কাজ করবেন, নাকি ঘরে বসে উদ্যোক্তা হয়ে বা আউটসোর্সিং করে ইনকাম করবেন? আপনার কাছে কিন্তু দুইটাই খোলা আছে। কারণ আপনার কাছে অপশন, আপনি যে যেগুলো আমার সামনে বসে আছেন একসাথে, আপনার সাথে কিন্তু অসংখ্য অপশন এখন খোলা, সারা দুনিয়া আপনার কাছে খোলা। একটা হচ্ছে এক অর্থে খোলা হচ্ছে আপনি বিদেশে যাবেন পাসপোর্ট ভিসা করে অনেক টাকা নষ্ট করে, তার মধ্যে 100% রিস্ক আছে, আপনি ঠিক মতো জায়গায় যাবেন কিনা, ওখানে যে চাকরি পাবেন কিনা, আদৌ করে আপনাকে শুধু ওই দেশে নিয়ে বসাই দিলে একবার চাকরি নেই, অনেকদিন ঘুরে ঘুরে অবৈধ হয়ে যাচ্ছে, অনেক কষ্ট করছে। এই প্রবাসীদের বিষয়ে আপনারা জানেন, এই এলাকা প্রচুর বাইরে থেকে তো সেটার মধ্যে না ঘুরে বসে কাজ করে, এইটা একটা আপনার প্রসেস। সেকেন্ড হলো যে এই যে যেটা থেকে একদম দ্রুত আমাদের লাইন করা যায়, আমাদের যে প্রশিক্ষণগুলো হচ্ছে আমাদের এই কৃষিকাজে, কৃষি এবং খামার প্রকল্পে আপনি নিয়োগ করবেন। কারণ এই আমার আপনি নিজেকে কোথায় বিনিয়োগ করবেন, সেটা হলো আপনার নিজস্ব বিষয়। জমি বাড়ি বিক্রি করে বিদেশে যাওয়া হচ্ছে, কারণ আমার কাছে মনে হয় যে আপনি দেশ আরও যদি বেশি কিছু করতে পারেন, দেশেই পরিচালনা করতে পারেন, তাহলে কিন্তু আমার দেশের টাকাটা বিদেশে যাচ্ছে না, বিদেশ থেকে আপনি এক সময় ইনকাম করে পাঠাচ্ছেন, কিন্তু সেটা অনেক পরের কথা। আমার নিজের টাকাটা নষ্ট হয়ে যাচ্ছে, অনেকেই জমি বাড়ি হারিয়ে পরে আবার 1-1.5 বছর করে বিদেশ থেকে ফিরে আসছে, এসে বেকার হয়ে বসে আছে, জমিও নাই, বাবার জমি গেল বিক্রি হয়ে গেল, তখন আরো ভালনারেবল বা আরো ঝুঁকিপূর্ণ বা আরো অসহায় অবস্থার মধ্যে আমরা পড়ে যাচ্ছি। সুতরাং সব থেকে রিস্ক আছে। আপনারা যারা আমাদের এখান থেকে প্রশিক্ষণ নিচ্ছেন, এই প্রশিক্ষণটাকে আমি প্রত্যাশা করবো যে আপনারা সঠিকভাবে কাজে লাগাবেন, এবং কাজে লাগিয়ে আপনারা আপনাদের নিজের কর্মসংস্থান সৃষ্টি করবেন। কর্মসংস্থান সৃষ্টি করলে কিন্তু আপনি কিন্তু দেখেন, আপনি কিন্তু অনেকভাবে উপকার করছেন। আপনি যদি কর্মসংস্থান সৃষ্টি করেন, আপনার সাথে যে ডিপেন্ডেন্ট লোকজন আছে, আপনার বাবা মা হোক, আপনার ছোট ভাই বোন হোক, বা আপনার সন্তান সন্ততি, তাদেরকে কিন্তু আপনি মোটিভেট করছেন। সেকেন্ড হলো আপনার যে আয়, সেটা কিন্তু আমার দেশের অর্থনীতিতে অবদান রাখছে, এবং আপনি যখন কর্মী নিযুক্ত হচ্ছেন সরাসরি, তখন আপনার খারাপ কাজ হওয়ার সম্ভাবনা নাই আছে। আপনি কিন্তু খারাপ কাজ করার সময় দিতে পারেন, হ্যাঁ, সময় করি আপনি যদি সারাদিন ব্যস্ত আছে নিজের কাজ নিয়ে, তখন সময় আপনি ব্যয় করতে পারেন। অলস মস্তিষ্ক আপনার কি শয়তানের কাছে যাবে, সুতরাং মস্তিষ্ককে অলস থাকতে দেওয়া যাবে। আমরা চেষ্টা করবো নিজেকে ব্যস্ত রাখা, এবং ব্যস্ত থাকলে কিন্তু এইটাই জীবন। এই যে একটু আগে কর্মী জীবন, কর্ম করলে কিন্তু আপনি দেখবেন এর মধ্যে কষ্ট আছে, পরিশ্রম আছে, প্রশান্তি আছে। প্রশান্তি কি রাতে আপনি সুন্দর ঘুমাতে পারেন, সারাদিন পরিশ্রম করলে আপনার শরীর ভালো থাকে। আপনি যত শারীরিক পরিশ্রম কম করবেন, তত আপনি ফ্যাটি হয়ে যাবেন, দুই হয়ে যাবেন, আপনার ওষুধ বেশি হবে। শারীরিক পরিশ্রম কম করবেন, আপনার ওষুধ বেশি হবে, ওষুধ শারীরিক পরিশ্রম বেশি করবেন, আপনি দেখবেন যে আপনি সুস্থ থাকবেন। আপনি দেখেন যারা কায়িক শ্রম করে, শরীরের পরিশ্রম করে, যারা নিঃস্ব, যারা শ্রমিক, যারা নিজের কাজ নিজে করে, তারা কিন্তু তাদের ওষুধ বেশি কম করে, কারণ হচ্ছে যে খায় সেটাকে সে নিজে কাজ করে সেটাকে বার করে নেবে, সুতরাং তার এই যে চর্বি জমা শরীরের মধ্যে তার শরীর ভালো থাকে। আর আমরা যারা কাজ করি, অফিসে বসে কাজ করি, তাদের কিন্তু বিকাল করে দেয়, আবার দৌড়াদৌড়ি করতে হয়, সকালে দৌড়াদৌড়ি করতে হয়, এই নিজেকে সুস্থ রাখা যায়। সুতরাং পরিশ্রম করলে সুস্থ থাকা যায়,
সহজভাবে সহজেই সুস্থ থাকা। এবং সেকেন্ড হলো আপনি আত্মকর্মসংস্থান সৃষ্টি করার মাধ্যমে আপনি কিন্তু আরো 5-10 জনের চাকরি দিলেন, এইটা কিন্তু আপনি এই যে আরেকজনের রুটি রুটির ব্যবস্থা করলেন, এটা আপনি আখেরাতে কিন্তু আপনি একটা বিরাট কন্ট্রিবিউশন করবেন আপনার আমাদের যারা যারা সৃষ্টিকর্তা করবেন। আপনি যে আরো 5টা ফ্যামিলি হ্যাঁ দৈনন্দিন খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিতে পারলেন, এর চেয়ে আত্মতৃপ্তি কিছু আছে? এর চেয়ে সুখের কিছু আছে? তার মানে আপনি যে একটা ব্যবসা শুরু করেছেন সেটার উপর ডিপেন্ডেন্ট আরো 5টা ফ্যামিলি আপনার এখানে কাজ করে খাচ্ছে এবং এখান থেকে আয় করছে এবং তাদের সংসার, এইটাও একটা বড় একটা আপনার জন্য যেটা আমার জন্য হয়তো ভালো নেই। আমি সরকারি চাকরিতে ঢুকে গেছি, এখন আমার হাত পা বাঁধা, আমার আর কিছু করার নেই, আমি এইটাই করি সকালে তাদেরকে কাজ করে ঠিক করে দিই, আবার করে কিছু করে দিই। আমি যে এই যে একটা ছক একটা বাউন্ডারির মধ্যে আবদ্ধ হয়ে গেছি, এই বাউন্ডারি থেকে আমার বাইরে হয়ে গেছে এবং একই সাথে আমার চিন্তার বাউন্ডারি সীমাবদ্ধ। আমি হয়তো পারি চিন্তা করতে পারি, সেটাকে অ্যাপ্লিকেশন বা প্রয়োগ করতে পারি না, কারণ আমার চাকরি একটা সীমিত গতির মধ্যে আবদ্ধ। সেকেন্ড আমার কিন্তু ইনকামও খুব সীমিত, আমার মাসে একটা নির্দিষ্ট বেতন সরকার দিয়ে দিয়েছে, এই এর বাইরে আমার কোনো সুযোগ নাই। আমি যত কাজই করি, আমি কাজ করি অফিসে করি বা না অফিসে আসি যাই, অফিসকে কন্টিনিউ করি না, কিন্তু মাস শেষে কিন্তু আমার ওই বেতন নির্দিষ্ট, ওই বেতনের বাইরে যাওয়ার আমার সুযোগ নাই। যদি আপনি একান্ত খারাপ না হয়, বিভিন্ন করি না করেন, আপনি যদি কোনো অবৈধ কাজ না করেন, তাহলে আমার আয়েরও সীমাবদ্ধতা আছে। আপনি যদি উদ্যোক্তা হন, আপনার আয়েরও কিন্তু কোনো সীমাবদ্ধতা নেই, আপনার আয় 1 লক্ষ থেকে 5 লক্ষ টাকা হতে পারে এবং এই থেকে আপনি আবার পুনঃ বিনিয়োগ করে আপনার আয়কে কিন্তু এই যে মানে ক্রমবর্ধমান মানে কিউমুলেটিভ দিয়ে আপনি বাড়িয়ে সুতরাং আপনার কিন্তু কোনো সীমা নাই, বিয়ন্ড দ্য বাউন্ডারি। আমরা বলি না যে আপনার স্বপ্নের কোনো শেষ নেই, আপনার আয় আপনার যে উদ্যোগে কোনো সীমা বলতে পারে, আপনি বিয়ন্ড দ্য বাউন্ডারি, বিয়ন্ড দ্য লিমিট চলে যান, আর লিমিটলেস হতে পারেন। কিন্তু আপনার থেকে ঢুকে গেলে আপনার কিন্তু একটা বাউন্ডারির মধ্যে আপনি আবদ্ধ হয়ে গেলেন। সুতরাং এই জন্য আমি বলি যে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখা সবচেয়ে ভালো একটা, আর সরকারি চাকরি করার চেষ্টা করলে পাবেন না, আবার খুব দুষ্কর যদি পান, তাহলে এই যে একটা সরকারি চাকরি যদি হয় এটা 16তম গ্রেড বা একটা 15তম গ্রেডের চাকরি, এই সরকার 8,000 টাকা যাবে, কোনো একটা সরকারি মোটা একটা করে মাস শেষে কিন্তু মাস পাবে। বাংলাদেশে একটা রিক্সা চালকের দৈনন্দিন মাসিক আয় এখন 30,000 টাকা বেশি আছে, দৈনিক এখন রিক্সা চালক 1,000 এই কক্সবাজারে আরো বেশি। হ্যাঁ, কয়েকজন উপর চালক আর এখান থেকে কক্সবাজারে 2,000 টাকা 3,000 টাকা সুতরাং সরকারি চাকরিতে আমি নিজে সরকারি চাকরি জীবনে আমি নিজে আমি যেখানেই যাই এবং আমার আত্মীয় সবাইকে আমি চেষ্টা করি নিয়োজিত করার। কিন্তু যদি সে বিসিএস আসতে পারে সেটা অন্য বিষয়, বিসিএস আসার পর সেখানে একটা অপরচুনিটি থাকে, সেখানে প্রমোশনের সুযোগ আছে, সেখানে নিজেকে এক্সপোর্ট করার সুযোগ আছে। কারণ হচ্ছে যে ন্যাশনাল তো চালাতে হবে গবেষণা করে। আমরা কি করি, আমরা মন্ত্রণালয়ে বসে আমরা চেষ্টা করি দেশের জন্য ভালো কিছু পলিসি নিই, মানে নীতি নির্ধারণ করার জন্য দেশটা কীভাবে চলবে, কীভাবে দেশের উপকার, সেই জন্য ওই মন্ত্রণালয়ে বসে দেখো যাতে সঠিক পরিস্থিতিটা নির্ধারিত হয়, সেই জন্য তো লোক থাকবে, দক্ষ লোক থাকবে, সেই জন্য বিসিএস এর মাধ্যমে কিছু লোক আসতে হবে যারা এসে এই দেশটি পরিচালনা করে এবং তারা স্থানীয় প্রশাসনকে শুরু করে সমস্ত প্রশাসনকে যত্ন আছে সেটাকে কাজে লাগায়। একই সাথে আমার জন্য এই যে যুবকদের প্রশিক্ষণ করে চালানোর জন্য আমার লোক থাকবে, চেষ্টা করে তারা তাদের জন্য দক্ষ লোক থাকবে। সুতরাং সব জায়গায় লোক থাকবে বা সবচেয়ে বড় কথা হচ্ছে যে আত্মকর্মসংস্থান। আমি আরেকটা শেষ উদাহরণ দিয়ে শেষ করছি যে আমি জাপানে পড়াশোনা করেছি, আমি মাস্টার্স করেছি, এখানে 6 বছর ছিলাম। তো জাপান আপনারা জানেন যে উন্নত বিশ্বের সবচেয়ে একটা আধুনিক দেশ এবং প্রযুক্তিগতভাবে সবচেয়ে এগিয়ে এবং তাদের আর্থসামাজিক অবস্থা, সামাজিক যে অবস্থা সেটা বিশ্বের সবচেয়ে 1 নম্বর এবং সেই সমাজে কোনো ক্রাইম নাই, কোনো দুর্নীতি নাই এবং সামাজিক অবস্থা এতই সুন্দর, এত সুন্দর একটা দেশ। সেই দেশটা তাকে কীভাবে চলতেছে, সেই দেশে কি তাদের শ্রমিকরা সেখানে কারখানাগুলো কীভাবে চলতেছে, ওদের দেশে চালাচ্ছে। জাপান কিন্তু বাইরে থেকে লোক নেয় না, খুব কম, খুবই ওরা দেশ, অনেক খুব কনজারভেটিভ একটা জাতি।
ওরা ইউনিক একটা থাকে, ওদের চেহারা সবাই সাদা সাদা লোক, ওরা বাইরেও ঢুকতে আমরা যারা একটু শ্যামলা, আমরা যারা একটু ডার্ক, তাদেরকে তারা খুব একটা ভালো থাকে, সুতরাং তাদেরকে প্রোটেক্ট করে। তারা নেয় বিদেশ থেকে কিছু লোক আমাদের ঝুঁকিয়ে নিতে চায় না। তারা আমার পাশের দেশ মিয়ানমার পছন্দ করে, তারা পছন্দ করে মালয়েশিয়া, তারা পছন্দ করে ভিয়েতনাম, ক্যাম্বোডিয়া, এইসব দেশে। কারণ তাদের যে রেসিয়াল একটা মিল আছে, তাদের ধর্ম কারো ধর্ম নেই, তাদের ধর্ম নেই, তাদের খাওয়া দাওয়া একরকম। এখন আমার দেশ থেকে নিলে অনেক প্রবলেমে পড়তে হয়। মুসলমানরা ওই নামাজ পড়তে চায়, তার হালাল বিভিন্ন কারণে তারা আমাদের তারা খুবই পিসফুল একটা কান্ট্রি। তো তারা কিছু লোক ভিয়েতনাম, ক্যাম্বোডিয়া, মিয়ানমার বা এরকম দেশ থাকে, চায়না আবার চায়না যারা চীনকে তারা পছন্দ, চীনের জন্য তাদের একটা শত্রুতা আছে। তো ওইখান থেকে নেয়, আমাদের থেকে নেয় না। এবং বাকি যে শ্রমিক তারা যে কারখানা, তাদের হাজার হাজার কারখানা সারা দেশে, শিল্প শ্রমিক সব কিন্তু তারা নিজেরাই নিজেদের শ্রমিক দিয়ে থাকে। তো তারা কি করে, হাই স্কুলের পরে, হাই স্কুল হচ্ছে 8 ক্লাস, আমার জন্য ওদের হচ্ছে 8 ক্লাস করতে হয়েছে। 8 ক্লাস করার পরে ওদের ক্যাটাগরি ভাগ হয়েছে। ওইখানে ঠিক করে দেয় যে স্কুলতে ঠিক করে দেওয়া হয় যে কোন ছেলেটা বিশ্ববিদ্যালয়ে যাবে বা কোন ছেলেটা ডাক্তার হবে, কোনটা ইঞ্জিনিয়ার হবে, আর কে হচ্ছে যে এই যে দক্ষতামূলক কাজ। কারণ দক্ষতামূলক কাজের কথা বলতে ওইখানে ধরে এই যে ফ্যানটা, এই যে ইলেকট্রিশিয়ানের কাজ, ইলেকট্রিশিয়ানের কাজ করার জন্য এই যে 8 পাস করার পরে ওদের সেন্টার, ওই 8 পাস করার পরে স্পেশাল স্কুল আছে, এটা আমরা যেমন যুব উন্নয়ন প্রশিক্ষণে দক্ষতা দিচ্ছি বা আমাদের কারিগরি প্রশিক্ষণে এগুলো শেখানো হয়, কারিগরি প্রশিক্ষণ ক্ষেত্রে। তো ওই একজন ছেলেকে ওইখানে ডিপ্লোমা ডিগ্রি করবে, সে যায় এই শুধু ইলেকট্রিসিটি কাজ, এই কিভাবে ফ্যান লাইট লাগাইতে হয়, একটু কানেকশন দিতে হয়, এই এসিটি অফিস করতে হয়, ওই স্পেশালাইজেশন শিখতে হয়। এবং ওইখানে যে সে 3 বছরের কোর্স করে, বছরের কোর্স করে এগুলো তো নাথিং ফ্রি হয়ে গেছে, ওই দেশে কিন্তু ফ্রি নাই, ওই 8 ক্লাস পর্যন্ত ফ্রি, এরপরে আর ফ্রি নাই। ওইখানে প্রাইমারি স্কুল হচ্ছে ফ্রি, এরপরে ফ্রি নাই। তাহলে কি করতে হবে, নিজের টাকা দিয়ে এই স্পেশাল কোর্স করে তাকে দক্ষতা অর্জন করতে হবে। তো ওইখানের সুবিধাটা হচ্ছে আমাদের কিছু এখন সুবিধা আছে যে একজন ইলেকট্রিশিয়ানের মাসিক ইনকাম, একজন হোয়াইট কলার, হোয়াইট কলার আমাদের হোয়াইট কলার আমি গুগল করে হোয়াইট কলার জব। তো হোয়াইট কলার জব যারা করে তার চেয়ে 3 থেকে 4 টাকা ইনকাম। কেন? আর হচ্ছে এটা তো দক্ষতামূলক কাজ, এটা সবাই করতে পারে না, স্পেসিফিক স্কিল লাগে, একটা দক্ষতা লাগে এবং এটা অর্জন করতে হলে তাকে প্রচুর সময় দিতে হয়, তাকে ডিগ্রি করতে হয়। আবার এই লাইটটা দেওয়ার জন্য ইঞ্জিনিয়ার লাগে, এটা হলো স্পেশাল। ইঞ্জিনিয়ার বলে অন্য কিছু, যে ইঞ্জিনিয়ার বলে হচ্ছে যে ইলেকট্রিসিটি, এই ফ্যানটার ডিজাইন কী হবে বা এটাকে কীভাবে আরো কম ইলেকট্রিসিটি কনজিউম করে এই ফ্যানটা করবে, সেই বিষয়গুলো তারা দরকার হলে ইঞ্জিনিয়ার বা সায়েন্টিস্টের কাজ, ওরা সায়েন্টিস্ট করবে। আর এই যে ফ্যানটা ঠিক করে দেয়া, ফিক্স করে দেয়া, এইগুলো কাজ ওরা করে। সেকেন্ড হলো ধরেন এটা একটা কাজ, তো ওই যে রাস্তার বা কনস্ট্রাকশন কাজ করতে হবে। কনস্ট্রাকশন কাজ আমাদের দেশে কি আমরা একজনকে ধরে নিয়ে বলি যে ভাই ওটা দেখে দিতে পারো, না দেখে দিচ্ছি উস্তাদ দাস খাই, ওইখানে যে কনস্ট্রাকশন কাজ করার জন্য পড়াশোনা করতে হবে, ওই যে স্পেসিফিক দক্ষতা অর্জন করতে হবে, 3 বছরের কোর্স করতে হবে। এগুলো একটা ধরেন যে গ্যাসের চুলা লাগায়, এই গ্যাসের চুলা লাগানোর জন্য আলাদা পড়াশোনা, টয়লেট ওই যে টয়লেট ঠিক করা বা পাইপিংয়ের কাজ সেটার জন্য আলাদা, এই যে গাছ বাগান করা বা এই যে গাছ কাটা, রাস্তার ধারে খুব সুন্দর করার জন্য সমস্ত জাপানের সকল রাস্তায় সুন্দর বাগান করা আছে, গাছ করা, এই গাছগুলো নির্দিষ্ট সময় করে কাটতে হবে। আমাদের দেশে তারা করে, মালিরা করে, তো মালিরা তো কেউ শিক্ষিত না, তার দ্বারা কেয়ার বুদ্ধি কাজ করে, সেই গাছগুলা প্রতিদিন পর পাতাগুলা কাটতে হবে, ছাড়তে হবে, আর প্রতিদিন খুঁজে কাটতে হবে। এটা একটা সায়েন্টিফিক বিষয় আছে, কোন গাছটা কতটুকু পাতা কাটতে হবে, যেটা মরবে না, কখন সময় কাটবে, সিজনে কখন কখন কাটাবে, সেইগুলোর জন্য কিন্তু পড়াশোনা করতে হবে। এগুলো পুষ্পগতভাবে না করে তাহলে আপনাকে ওই কাজ করতে দেওয়া হবে না, ওইটার জন্য লাইসেন্স দিতে হবে, যে গাছ কাটার জন্য, ঘাস কাটার জন্য লাইসেন্স, পড়াশোনা করে আপনাকে সার্টিফিকেট
সার্টিফিকেট নিয়ে বলতে হবে আপনি সার্টিফিকেট ঘাস কাটতে আপনি ঘাস কাটতে আপনি গাছ ছাড়তে পারবেন, আপনি ফুলের বাগান করতে পারবেন, আপনি এই গ্যাসের চুলা করতে পারবেন। আদারওয়াইজ আপনি গ্যাসের চুলা ধরতে পারবেন। আমরা কি করি, আমার বাসায় লাইনটা ঠিক করতে হবে, আমি নিজেই ঠিক করছি এবং প্রচুর কিন্তু অ্যাক্সিডেন্ট আছে। প্রচুর ক্ষেত্রে বিভিন্ন দেশে বিদ্যুতের সব থেকে বিদ্যুৎ প্রাণী মধ্যে মারা যাচ্ছে। এখন তো সব জায়গায় বিদ্যুৎ আছে, কিন্তু ওই দেশে সম্পূর্ণভাবে নিষেধ আছে যে আপনি ফের কাজ করতে পারবেন। ওই লোককে রাখতে হবে যে হলো লাইসেন্স নেই, যে লাইসেন্সধারী ইলেকট্রিশিয়ান তাকে দেখে না আপনি লাইসেন্স কাজ করবেন। এবং সে যদি প্রাইভেট কাজ করে হিউজ পয়সা সে চার্জ করবে। নির্ধারিত ট্রেন লাগালে কত টাকা নিতে হবে ধরনের কারবার নেই, এটা সরকার কর্তৃক নির্ধারিত করা আছে যে কয় টাকা সে চার্জ করবে। সুতরাং তার ইনকাম কিন্তু প্রচুর এবং সে দিনে রাতে যে কোনো সময় কাজ করতে পারবে। যেমন আমি একটা উদাহরণ দিই যে আমার একটু গ্যাসের চুলা ঠিক করতে হবে, কিছুই না, গ্যাসের চুলা আমি কিনে নিয়ে আসছে, এখন চুলাটাকে শুধু কানেকশন দিতে হবে। তাই তো দিয়ে দিচ্ছে যে কানেকশন খুব সহজ কাজ, আমি নিজেই পারি, আমার বাসাটা আমি এটা বাংলাদেশে নিজে দিতে পারি। এখন আমাকে নিষেধ করে দেওয়া হয়েছে যে তুমি এটা লাগাইতে যাবে, কারণ বিদেশিরা এটা লাগে, ওরা জানে যে বিদেশিরা নিজেরা লাগায়। আমাকে বলে দিচ্ছে যে এটা সম্পূর্ণ নিষেধ, নিজে লাগানো, যদি নিজে লাগাও তাহলে জরিমানা, উল্টা জরিমানা হবে, ভবিষ্যতে অ্যাক্সিডেন্ট করে সম্পূর্ণ ব্যক্তি গাড়ি ফুটিয়ে দিতে যায়। ওই দোকান থেকে যে সার্টিফাইড গ্যাসের লোক সে এসে এই লাইটটা লাগাই করতে 5 মিনিটের কাজ, তাকে 10,000 ইয়ের দিতে হয়েছে। 10,000 ইয়ের মানে আমাদের 10,000 টাকার কাছাকাছি। চিন্তা করেন তার এবং সেই লোক কিন্তু তার নির্দিষ্ট গ্যাস কোম্পানি গ্যাস তারা কিন্তু পোশাক যে যে কাজ করে তার নির্দিষ্ট গ্যাস আছে, এই গ্যাস করা তার মাথায় হেলমেট দেওয়া, তার অনেক স্ত্রীর মধ্যে উদার হয় সে একদম 100% তার কাছে সব আছে এবং সে এই যে কাজগুলো কাজ করে সে মানে ওই কাজটা করার পড়াশোনা বলছি যে আমাদের দক্ষতা বিভিন্ন কাজগুলো তাহলে আমার কিন্তু আয়ের কোনো সীমাবদ্ধতা নেই এবং আমাদের দেশের কিন্তু এখন এই যে যারা দক্ষতার কাজ করে, এই যে এখন একটা ফ্যান লাগাইতে গেলে 500 টাকা, ঠিক কিনা? একটা ফ্যান লাগাইতে দেখতে দোকান যারা ব্যবসায় দক্ষ না দেখে দেখে শিখেছে, ও 500 টাকা, ওর অনেক ইনকাম। এবং একই সাথে সরকার আমাদের যেহেতু ইনকাম নাই, আমাদের নতুন প্রান্তে বা দক্ষতামূলক কাজ করলে যেহেতু ইনকাম বেশি, আমাদের সেই দিকে যাওয়া উচিত। এবং আমি আশা করবো, প্রত্যাশা করবো আপনারা এই যে যারা প্রশিক্ষণ নিচ্ছেন, প্রশিক্ষণ নিয়ে আপনারা আত্মকর্মী হিসেবে গড়ে উঠবেন এবং নিজস্ব উদ্যোগ সৃষ্টি করবেন এবং অন্যকে আপনারা কর্মসংস্থানের সুযোগ করে দেবেন। আমি অনেকক্ষণ কথা বললাম, আমার মনে হয় আমাদের সময় প্রায় হয়ে যাচ্ছে এবং মধ্যাহ্ন বিরতির সময় হয়ে যাচ্ছে। আপনারা সকলেই ভালো থাকুন এবং আমাদের যে প্রশিক্ষণ, এই প্রশিক্ষণ আপনারা দক্ষতাকে কাজে লাগান এবং আমাদের দেশে আর্থসামাজিক উন্নয়নে এটা আমাদের অবদান রাখুন, সেই প্রত্যাশা করি। এবং আপনারা ভালো থাকুন এবং ভবিষ্যতে আমাদের বাংলাদেশ, এই নতুন বাংলাদেশ আমরা যেটা সৃষ্টি করেছি গত জুলাই এবং অগাস্টে যে গণঅভ্যুত্থান, যে বিপ্লবের মাধ্যমে আমরা যেহেতু একটা নতুন দিনের প্রত্যাশা করি, সেই নতুন দিন আপনারাই সৃষ্টি করেছেন, তরুণরাই ভূমিকা রেখেছেন এবং আপনারাই কিন্তু এটাকে এগিয়ে নিয়ে যেতে প্রত্যেকে যদি একান্ত অংশগ্রহণ না থাকে, সবাই যদি ভালো কাজটা না করি, তাহলে আসলে আমরা এই দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। এই দেশের মঙ্গল করতে হলে আপনাদের কি করতে হবে, আপনাদের দিকেই আসলে সারা জাতি তাকিয়ে আছে এবং আপনারা যে অবদান রাখলে আমরা আসলে একটা উন্নত দেশে পরিণত হতে পারবো বলে এবং বিশ্বব্যাপী জায়গার কথা বলছি যে বিশ্বব্যাপী একটা বাংলাদেশ আমরা পরিণত হতে পারবো বলে আমি বিশ্বাস করি। আপনাদের সকলকে ধন্যবাদ আমার কথা এতক্ষণ সহকারে শোনার জন্য এবং আপনারা ভালো থাকুন এবং আমার জন্য দোয়া করবেন। আবার পুনরায় ধন্যবাদ কোথাও আমরা আবার কথা বলার সুযোগ পাবো, আবার দেখবো। ধন্যবাদ। ধন্যবাদ স্যারকে। এতক্ষণ আমরা আমাদের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মানিত যুগ্ম সচিব জনাব ডক্টর
শেখ মোহাম্মদ জুবায়ের হোসেন স্যার আমাদের মাঝে দীর্ঘক্ষণ বক্তব্য প্রদান করছেন এবং এই যুব সমাজের মধ্যে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ নিয়ে উদ্যোগমূলক কাজ করার জন্য পরামর্শ প্রদান করছেন। আমরা নিশ্চয়ই স্যারের কথাগুলো শ্রবণ করব এবং কাজে লাগিয়ে আমরা আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা স্থির করব। এইভাবে স্যার আমাদের মাঝে দীর্ঘক্ষণ প্রায় 2.5 ঘন্টা যাবত আমাদের এই অধিদপ্তরে তথা যুব প্রশিক্ষণ কেন্দ্রে 3টি জায়গায় বিভিন্নভাবে বিভিন্ন বক্তব্য প্রদান করছেন। স্যার এই রমজান মাসে রোজা রেখে অনেক কষ্ট করে আমাদের মাঝে আসছেন, এই জন্য আমরা অনেক কৃতজ্ঞ এবং স্যারকে অভিনন্দন জানাচ্ছি। আবার আমরা পুনরায় সবাই সকলকে ধন্যবাদ স্যার। বাচ্চা নিয়ে আসছে ব্যবস্থা তোমার কি নাম মা বলতে পারে কি নাম বয়স ছিল 2.5 বছর আপনারা কি